ঠিক আছে স্যার। সবাইকে স্বাগতম। আমরা আহ, আজকে লরেন্স রূপান্তর সম্পর্কে পড়ব এবং এই সমীকরণগুলোর প্রতিপাদন। এটা তোমাদের যদিও ইন্টারমিডিয়েটে থাকার কথা, আমি জানি না, হয়তোবা ছিল, কিন্তু এই প্রতিপাদনটা বোধহয় ইন্টারমিডিয়েটের সিলেবাসে থাকে না, কারণ এই প্রতিপাদনটা দেখতে একটু সিম্পল ম্যাথমেটিক্স মনে হলেও এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় এবং ক্যালকুলেশনটা একটু জটিলও বটে। সে কারণে আমি এটা প্রতিপাদন তোমাদের করে দেখাচ্ছি। সবাই একটু সিনসিয়ারলি দেখবে। আর আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে, সেটা হলো গ্যালিলিও ট্রান্সফরমেশনটা আমরা প্রথম চ্যাপ্টারে কিছুটা আলোচনা করেছিলাম, অর্থাৎ সাধারণ চিরায়ত তত্ত্বের আলোকে বা ক্লাসিক্যাল কনসেপ্ট যেটাকে আমরা বলি, সেই গতির সেই ক্লাসিক্যাল কনসেপ্ট অনুযায়ী গ্যালিলিও ট্রান্সফরমেশনটা করা হয়। এবং আমরা দেখেছি যে আপেক্ষিকতার তত্ত্বের যে মূল দুটি স্বীকার্য, যেটা হচ্ছে সকল প্রসঙ্গ কাঠামোতে জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সম্পর্কগুলি, বিভিন্ন রাশির মধ্যে যে সম্পর্ক, যাকে আমরা সূত্রাবলী বলে থাকি, এই সূত্রাবলীগুলো রূপ পরিবর্তন হবে না, একই রকম থাকবে। আর সেকেন্ড যেটা ছিল যে আলোর বেগ শূন্য মাধ্যমে সবসময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সেটা প্রসঙ্গ কাঠামোর গতিশীলতার উপর নির্ভর করবে না। তো এটা একটু ভায়োলেট হয় যখন আমরা গ্যালিলিও ট্রান্সফরমেশনে এই দুটো স্বীকার্যকে আমরা প্রতিপাদন করতে যাই, তখন দেখা যায় যে এখানে একটু ঝামেলা হয়, অর্থাৎ এটা অবের করে না। তো অবের যেহেতু করে না, সেহেতু ওটা রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব আহ, আলোচনায় এটা মানে এক কথায় প্রযোজ্য নয়, তার সীমাবদ্ধতা রয়েছে। তাহলে আমরা এখন লরেন্স ট্রান্সফরমেশন ব্যবহার করব। এই লরেন্স ট্রান্সফরমেশনের প্রতিপাদনের আগে আমার কিছু ভূমিকা তোমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে কেন আমরা কেন আমরা গ্যালিলিও ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারছি না, এবং কেন লরেন্স ট্রান্সফরমেশনের প্রয়োজন হলো, সেটা নিয়ে একটু কথা বলবো আমি। সেটা হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করি যে উম, এই রূপান্তরটার নাম লরেন্স রূপান্তর কেন। তার কারণ হলো যে লরেন্সের যে উম, তড়িৎচুম্বকীয় তত্ত্ব বিষয়ক যে সমীকরণগুলো ছিল, তোমরা লরেন্সের নাম শুনেছো, লরেন্স ফোর্স পড়েছো ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে। ওনার সম্পর্কে তোমাদের একটা পরিচিতি থাকা স্বাভাবিক, যে একটা পার্টিকেল যখন কম্বাইন্ড ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, তখন তার উপরে যে রেজাল্টেন্ট ফোর্স কাজ করে তাকে আমরা বলি লরেন্স ফোর্স। এবং এই তড়িৎচুম্বকীয় তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে তিনি যে থিওরিগুলো দিয়েছিলেন, সেগুলোর বিশ্লেষণ থেকেই কিন্তু এই সমীকরণগুলো প্রতিপাদন করা হয়েছে। সেই কারণে আহ মূলত বলা যায় 1895 সালে তার এই তত্ত্বগুলো তিনি প্রস্তাব করেছিলেন বা দিয়েছিলেন।
আর 1905 সালে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার হলো, এবং তার মধ্যে দিয়েই লরেন্সের এই যে যে তাড়িত চুম্বক তত্ত্বের যে সম্পর্কগুলি সেটা ব্যবহার করে বা তার ধারা অনুসরণ করেই মূলত এই রূপান্তরটা প্রতিপাদন করা হয়েছিল। রূপান্তরটা কি? একটা গতিশীল কাঠামো এবং একটি স্থির কাঠামোর মধ্যে তোমার তার চলকগুলির সম্পর্ক কেমন হবে, এবং আরো একটা বিষয় ছিল গ্যালিলিও ট্রান্সফরমেশনে, সেটা হলো ওখানে সময়কে সকল প্রসঙ্গ কাঠামোতে ধ্রুবক ধরা হয়েছিল, অর্থাৎ আহ, প্রসঙ্গ কাঠামোর গতিশীলতা দ্বারা সময় প্রভাবিত নয় এমন একটি কনসেপ্ট ওখানে ছিল, যেটা পরবর্তীতে দেখা গেল যে না, আসলে সময়েরও একটা নির্ভরতা রয়েছে প্রসঙ্গ কাঠামোর গতিশীলতার ক্ষেত্রে। এবার আমি বোর্ডে চলে যাচ্ছি। বোর্ডে গিয়ে আমি আঁকছি এবং ক্যালকুলেশন গুলো করছি, তোমরা দেখো। কথা সবাই শুনতে পাচ্ছ তো? সমস্যা হচ্ছে না তো? জি না স্যার, সমস্যা হচ্ছে না। আমরা এখানে হাইগেনস তরঙ্গমুখের যে কনসেপ্ট ছিল সেটাও আমরা ব্যবহার করব। দেখো, মনে করো চিত্রটা ক্লিয়ার দেখা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। শুরুতে যখন টি ইকুয়াল টু জিরো ছিল, অ্যাট টি ইকুয়াল টু জিরো, ও ইজ ইকুয়াল টু ও প্রাইম, অর্থাৎ তারা একই জায়গাতে ছিল। এক্স প্যারালাল এক্স প্রাইম, ওয়াই প্যারালাল ওয়াই প্রাইম, জেড প্যারালাল জেড প্রাইম। অর্থাৎ দুটো সিস্টেম আসলে একদম প্রত্যেকটা অক্ষ প্রত্যেকের সাথে সমান্তরাল, এবং ও প্রাইম বিন্দুটা ও বিন্দুতেই ছিল যখন টি ইকুয়াল টু জিরো। ওই সময়ে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুটাও বোঝা যাচ্ছে দুইটা কাঠামোর একই জায়গাতে ছিল। পি বিন্দুতে একটি মনে করো একটা আলোক স্ফুলিঙ্গ তৈরি করা হলো, তরঙ্গমুখ সৃষ্টি করা হলো। তো এই তরঙ্গমুখটা যখন সময়ের সাথে সাথে সে বর্ধিত হচ্ছে বা গোলকীয় আকারে প্রসারিত হতে থাকবে, আমরা জানি যে আলোর বেগ সব কাঠামোতে একই থাকবে, তাহলে প্রসারিত হতে থাকবে সে তরঙ্গমুখটা। মানে কনসেপ্টটা তরঙ্গমুখের এরকম ছিল, তোমরা যদি হাইগেন্স প্রিন্সিপাল পড়ে থাকো। ফর এক্সাম্পল, এটা একটা স্ফুলিঙ্গ তৈরি করা হলো,
তাহলে এই তরঙ্গমুখ এভাবে আগাচ্ছে, অর্থাৎ সে ক্রমান্বয়ে কিন্তু বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে এবং বড় হচ্ছে। কেমন? সময়ের সাথে সাথে সে প্রসারিত হবে এবং বড় হবে। তরঙ্গমুখের কনসেপ্ট তো তোমরা জানো, আলোকবিদ্যা পড়েছো না? হ্যাঁ স্যার, পড়েছি স্যার। তাহলে টি সময় পরে এস কাঠামোর যে মূলবিন্দু, ও বিন্দুর একজন পর্যবেক্ষক আমরা ধরে নিয়েছি যে এই বিন্দুতে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে আছেন, এই বিন্দুতে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে আছেন। আমি আবারও বলছি বাবা, থিওরিটিক্যাল ফিজিক্স এর কনসেপ্ট গুলো কিন্তু খুব ডিপলি চিন্তা করতে হয়। আর এখানে কল্পনা শক্তিটা অত্যন্ত প্রখর হতে হবে বিষয়গুলো মানে সুচাগ্র ভাবে বুঝে নেওয়ার জন্য। তাহলে ও বিন্দুতে যে পর্যবেক্ষক রয়েছেন তিনি দেখবেন যে পি বিন্দুটা আহ আমরা যেটা দেখতে পাচ্ছি আর অবস্থান ভেক্টরে চলে গেছে। আর ও প্রাইম বিন্দুতে যিনি আছেন তিনি দেখতে পাবেন যে সেটা আর প্রাইম বিন্দুতে এসছে, কারণ দুজন একই বিন্দুতে দাঁড়িয়েছিলেন শুরুতে। এখন এই কাঠামোতে যিনি আছেন, এই কাঠামোর গতিশীলতার কারণে তিনি ধীরে ধীরে চলে এসেছেন এখানে। বিষয়টা অনেকটা এরকম যে এই স্টেশনের প্ল্যাটফর্ম, তুমি দাঁড়িয়ে আছো এখানে, এই বড় বড় একটা ট্রেনও দাঁড়িয়ে আছে, তাই না? তো এই ট্রেনের এই দরজায় তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর এই দরজায় এখানে একই জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো, এই লেভেল বরাবর। এরপর ট্রেনটা চলতে শুরু করলো, দিস ইজ এক্স ডিরেকশন। তাহলে ওয়াই বা জেড বরাবর কোনো দূরত্ব অতিক্রম করেনি। তাহলে তোমার এইটা যদি হয় ও, আর ওর এইটা যদি হয় ও প্রাইম, শুরুতে একই জায়গাতে ছিল, এখন সে এগিয়ে যখন এখানে চলে আসছে, ফর এক্সাম্পল বিদ্যুৎ স্ফুলিঙ্গটা আমরা একই সঙ্গে ধরো ফাঁকা জায়গায়, ধরো যে কোনো জায়গায় আমরা করেছিলাম, তাহলে এখন তরঙ্গ মুক্ত প্রসারিত হচ্ছেই এবং সেটা সি বেগে এগিয়ে যাচ্ছে। তাহলে তোমার এই বন্ধুটি ধরো আলোর তরঙ্গমুখের দিকেই সেই দূরত্বটা অতিক্রম করেছে। তাহলে তার কাছে দেখতে এই জায়গাটা একটু ছোট মনে হচ্ছে, কারণ সে এখানে চলে আসছে তরঙ্গমুখ তখন এখানে। তাহলে তুমি দেখছো বিন্দুটা এখানে, আর ও দেখছে বিন্দুটা এখানে। ক্লিয়ার? এটা কোনো প্রাইম অবস্থান। তাহলে ও দেখছে বিন্দুটাকে এখানে, তুমি দেখছো বিন্দুটাকে এইখানে। ক্লিয়ার? স্যার আর একটু বললে ভালো। শুরুতে তোমরা দুজন একই জায়গাতে ছিলে। এগুলো তো এগুলো তো হচ্ছে হাইপোথেটিক্যাল এক্সপেরিমেন্ট, বুঝো নাই? এটাকে বলা হয় থট এক্সপেরিমেন্ট, যেটা ভাবনা দিয়ে পরীক্ষণ। থট এক্সপেরিমেন্ট। তোমরা দুজন একই জায়গায় দাঁড়িয়েছিলে, এই মুহূর্তে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ কোনো বিন্দুতে আমরা আহ, তৈরি করলাম, বা আলোক স্ফুলিঙ্গ। তো এই আলোক স্ফুলিঙ্গটা মনে করো তুমি তাকে দেখতে পাচ্ছ, কনসেপ্ট এরকম, তুমি তাকে দেখতে পাচ্ছ। তাহলে সে তরঙ্গ একের পর এক তরঙ্গ মুখটা প্রসারিত হচ্ছে, প্রসারিত হতে হতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কত বেগে? সি বেগে আগায় আলোক তরঙ্গ, সেই বেগে আগাচ্ছে। তা যদি হয় তাহলে এখান থেকে তুমি এখন দেখতে পাচ্ছ তাকে এখানে, কিন্তু তোমার এই বন্ধুটি তো ওই দিক বরাবর এগিয়ে গেছে এই জায়গাতে, তাহলে সে দেখতে পাচ্ছে এখানে। অর্থাৎ তার কাছ থেকে এটার অবস্থান ভেক্টর হচ্ছে এত, অর্থাৎ এখান থেকে এতটুকু। আর তোমার কাছ থেকে অবস্থান ভেক্টর হচ্ছে এত, অর্থাৎ এখান থেকে এতটুকু। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আলোর বেগ তো একই। তাহলে আলোর বেগ যদি আর হয় আর তোমার দেখার সময় যদি টি হয়, তাহলে আর ইজ ইকাল টু সিটি। এটা তুমি দেখছো, ঠিক কিনা? তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার। বলতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। বলতে পারি কিনা জি বলো? স্যার। জি স্যার। সবাই রেসপন্স করো, না বুঝতে পারলে। কারণ এটা শুরু থেকেই যদি আমাদের থিঙ্কিংটা ক্রোনোলজিক্যালি না আগায়, তাহলে সামনে গিয়ে আবার হোঁচট খেয়ে আটকে যাব, তখন থটস গুলো আরো ক্রিটিক্যাল মনে হবে। একইভাবে তোমার যে বন্ধু ও প্রাইম বিন্দুতে দাঁড়িয়ে আছেন এখন, তিনি দেখতে পাচ্ছেন যে আর প্রাইম ইজ ইকুয়াল টু সি টি প্রাইম। কেননা সে কিন্তু তোমার এই স্থির অবস্থায় তুমি ঘড়িতে যে সময়টা দেখেছো, সে ওই সময় দেখেনি, সে দেখেছে টি প্রাইম সময়।
তাহলে আর প্রাইম মানে ওখানকার কাঠামোগুলোর স্থানাঙ্ককে বলেছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এমনি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো আমরা জানি, ভেক্টর থেকে শিখেছি, তাই না? তাহলে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, একইভাবে লিখতে পারি আমি। জি স্যার। তাহলে ডান পাশের রিলেশনটাকে যদি আমরা গুরুত্ব দিই যে ইজ ইকুয়াল টু জিরো, দুটো ইকুয়েশনেই ইজ ইকুয়াল টু জিরো আমি পাচ্ছি, সেটাকে যদি আমি ইম্পর্টেন্স দিই, তাহলে আমি 2 এবং 3 তুলনা করলে কি লিখতে পারি? আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার লিখতে পারি। জি স্যার, লেখা যায় স্যার। চিন্তা করে বলো। স্যার যেহেতু দুইটা সমীকরণের স্যার দুটার মানে স্যার জিরো স্যার, ওই লজিকে স্যার লেখা যায় যে এই দুইটা সমীকরণ সমান। যুক্তি অনুযায়ী লেখা যায় সেটা বলছো, তাই তো? জি স্যার। সবাই কি একমত? আর যেহেতু দুইটা ডান পাশে জিরো আছে, তো দুইটা মানে দুইটা সমান হবে না। আসলে এখানেই সমস্যাটা শুরু হলো। অর্থাৎ হুবহু যে রিলেশন আমরা পাচ্ছি, রিলেশন ইজ কোয়াইট ওকে, কিন্তু যেহেতু দুটো কাঠামোর মধ্যে একটা আপেক্ষিক বেগ রয়েছে, তাহলে তাদের এই রিলেশন গুলি হুবহু আমি নিশ্চিন্তে সমান লিখতে পারি না, বরং আমি বলতে পারি তারা একই ধরনের রিলেশন, তাদের চরিত্রাবলী বা তাদের ক্যালকুলেশন ধরন সব একই রকম, কিন্তু তারা হুবহু একই, পরস্পর সমান, এই কথাটা না বলে আমাদের বলতে হবে তারা সমানুপাতিক। অর্থাৎ এই পরিবর্তনের ধারাটা একই অনুপাতে চলবে লেফট সাইড এবং রাইট সাইডের সাথে, তাই আমরা এখানে একটা ধ্রুব রাশি গুণ করে দেব। ফর এক্সাম্পল, ল্যামডা ইন্টু দিস। ব্যাখ্যাটার একটু পরেই তোমরা বুঝতে পারবে যে কেন বলা হচ্ছে। তো এখানে আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে, যেহেতু যেহেতু এক্স এবং ওয়াই এবং জেড এর দিকে, যেহেতু ওয়াই এবং জেড এর দিকে কোনো পরিবর্তন নাই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইজ ইকুয়াল টু জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, বা জেড ইকুয়াল টু জেড প্রাইম, তুমি যেটা যাই বলো না কেন। হুম। সেই কারণে তোমার আহ 4 নম্বর সমীকরণে তাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ ওরা পরস্পর ক্যান্সেলেশনে চলে যাবে। যেহেতু ইকুয়াল বলেছি, তাহলে ইকুয়াল বললে তাদের সাথে আর এই সমানুপাতিক সম্পর্কের প্রয়োজন নাই। সো উই ক্যান রাইট এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার এক্স প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? কারণ ইকুয়াল যারা, তাদেরকে ক্যান্সেল করে দিলে আমরা এই রিলেশনটা লিখতে পারি ওই অনুযায়ী। কিন্তু প্রথমে আমরা ল্যামডা দিয়ে ইন জেনারেল কেন লিখলাম, কারণ পরিবর্তনগুলো কিন্তু সকল দিক বরাবর হতেও পারে। আমরা এখানে ধরেছি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর, কিন্তু এই মোশনটা একদম সবগুলো ডিরেকশনের সাথে কৌণিকভাবে হতে পারে, যাতে প্রত্যেকটা ডিরেকশনে পরিবর্তন সাধিত হওয়া সম্ভব। কিন্তু যে ক্ষেত্রে আমরা বলছি যে, যেমন ধরো আমি যদি এখানেই বলি, পরস্পর লিখলাম, লেখার পরে যদি আমি এখানেই বলি যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, তাহলে আলটিমেটলি এরা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে যারা থাকছে, আহ, অর্থাৎ যাদের মধ্যে পরিবর্তনটা যে ডিরেকশন বরাবর হচ্ছে, তাদের মধ্যে রিলেশনটা গিয়ে দাঁড়াচ্ছে এরকম। ক্লিয়ার?
ওই সম্পর্ক অনুযায়ী। মাথায় ঢুকলো? স্যার ইকুয়াল সম্পর্ক অনুযায়ী। তোমাদের অনেকের কথা আমি খুব ক্ষীণ শুনতে পাচ্ছি, তোমরা একটু মাইক্রোফোনের কাছে মুখটা ভালো করে প্লেস করে কথা বলো। এখন দেখো তাহলে আমরা কি তথ্য পেলাম, অর্থাৎ আমরা যে এর আগে গ্যালিলিও ট্রান্সফরমেশনে সরাসরি লিখেছিলাম যে যদি এটার স্থানাঙ্ক, মানে এখান থেকে এইটুকু যদি এক্স হয়, আর এখান থেকে এইটুকু যদি এক্স প্রাইম হয়, কেননা যার অরিজিন তার সাপেক্ষেই তো তুমি স্থানাঙ্ক হিসাব করবে, তাই না? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি, এই অনুযায়ী দাঁড়াচ্ছে। তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু পাচ্ছি এক্স মাইনাস ভিটি, এরকম একটা রিলেশন পাচ্ছি গ্যালিলিও অনুযায়ী। অর্থাৎ সাধারণ, যেখানে গতির আপেক্ষিকতার কোন নির্ভরতা আমরা এখানে দেখছি না। তাহলে গ্যালিলিও রূপান্তর অনুযায়ী আমরা এরকম লিখেছিলাম। মনে করে দেখো, লরেন্টজ এসে আমরা বলছি ঠিক আছে, এই রিলেশনের ধরন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ধরন প্রকরণ একই রকম হবে, কিন্তু তারা আসলে সমান নয়, তারা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ অর্থাৎ রিলেশনটা হবে এরকম, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি। এই কেটাই হচ্ছে এখানকার সমানুপাতিক ধ্রুবক। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কেটা কিন্তু এক্স এবং টি এর উপর নির্ভরশীল নয়। কে কিন্তু এক্স এবং টি এর উপর নির্ভরশীল নয়, তবে ভি এর উপর নির্ভরশীল হতে পারে। কেননা ভি যদি না থাকতো, অর্থাৎ এই গতিশীল কাঠামোর যে শব্দটা বলছি আমরা, যদি কাঠামোর গতিশীলতা না থাকতো, তাহলে কোনোভাবেই আমরা এই কনস্ট্যান্টটা এখানে লিখতাম না, বা লেখার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমি বলেই দিই এখানে যে কে ভি এর উপর নির্ভরশীল হতে পারে, তবে এক্স বা টি এর উপর নির্ভরশীল নয়। আস্তে আস্তে আমরা একটু থিঙ্কিংটা ডিপের দিকে চলে যাচ্ছি, ভালো করে সবাই লক্ষ্য করো। এখন আমরা একটা কাজ করি, আমরা যদি উল্টো জিনিসটা হিসাব করি, উল্টো মানে এক্স এর সাথে যদি এক্স প্রাইমের রিলেশন চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি একইভাবে, আমরা ধরতে পারি এক্স ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে হবে কে ইন্টু এক্স প্রাইম প্লাস গতিশীল কাঠামোর সাথে স্থির কাঠামো ভি টি প্রাইম, প্লাস কেন, কারণ উল্টা দিকে। আর সেটা তুমি এখান থেকেও দেখতে পারো, অসুবিধা কিছু নেই, তুমি এখান থেকেও দেখতে পারো। এই হচ্ছে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এই তোমার এক্স প্রাইম প্লাস, এইখানে আমি গ্যালিলিওতে লিখেছিলাম ভিটি, মনে করে দেখো। কিন্তু না, যেহেতু আমরা রিভার্স হিসাবটা করছি, তাহলে এক্স প্রাইম যেখানে লিখবো, অর্থাৎ প্রাইম সিস্টেমের যে অবস্থান বা দূরত্বের পরিমাণ, সেটা ওই সিস্টেমের সময়ের সাথে বেগের গুণফল দ্বারা হিসাব করতে হবে। আর আসলে সেই কারণেই এটা সমানুপাতিক লিখছেন। এখন বোঝা গেল, কারণ স্থির কাঠামো এবং গতিশীল কাঠামোর সময়টা এক নয়, এই জন্য আমি হুবহু সমান লিখতে পারছি না। আর যেহেতু এখানে আমি সমান লিখতে পারছি না, সেই কারণেই উপরের যে সমীকরণে আমরা পরস্পর সমান লিখলাম, ওটা সমান না লিখে আমরা একটা কনস্ট্যান্টের সাথে, অর্থাৎ আনুপাতিক ধ্রুবকের সাথে গুণ করে আমরা সমান করেছি। এই কারণে যে টি এবং টি প্রাইম এক নয়, দ্যাট মিনস টি ইজ নট ইকুয়াল টু টি প্রাইম। ক্লিয়ার? জি স্যার। চিন্তাটাকে ধীরে ধীরে একটু গভীরে নেওয়ার চেষ্টা করো। তাহলে এখন যেটা দাঁড়ালো, আমরা এটা সমীকরণ নাম্বার দিই তো, এটা হচ্ছে 6 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 7 নাম্বার সমীকরণ।
তো তাহলে উম, আমরা সামনের দিকে আগাই। আমরা যদি 6 এবং 7 নম্বর সমীকরণকে এভাবে করি যে ধরো 6 নম্বরে যে এক্স প্রাইমের মানটা আমরা পেয়েছি, এক্স প্রাইমের মানটাকে 7 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, দেখে কি পাই। কারণ আমাদেরকে একটা সলিউশনের দিকে যেতে হবে। তো আমাদের এখন মূল কাজ হচ্ছে কে এর মানটা বের। তাহলে তা যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা, এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি, এক্স প্রাইমের ভ্যালুটা বসাই, কে ইন্টু, আবার কে ইন্টু এক্স, এক্স প্রাইমের ভ্যালু কত ছিল, এক্স মাইনাস ভিটি, এক্স মাইনাস ভিটি প্লাস ভিটি প্রাইম। প্রবলেম? তাহলে এখানে আমরা পাচ্ছি কে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ভিটি প্লাস কে ইন্টু ভিটি প্রাইম, এরকম একটা টার্ম আসছে। আর যদি আমরা আরেকটু এটাকে এক্সপ্লেন করি তাহলে লিখতে পারি কে স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার ভিটি প্লাস কে ইন্টু ভিটি প্রাইম, কে স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার ভিটি প্লাস কে ভিটি প্রাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু টি প্রাইমটাকে আমরা এক্সট্রাক্ট করে ফেলি, দেখি কি পাই, টি প্রাইম ভ্যালুটা কি হয়। দেখো, এই জন্যই ক্যালকুলেশনটা জটিল। কে ভি টি প্রাইম মানে হলো তোমার, বলো কি হবে, কে ভি টি প্রাইম ইকুয়াল টু তাহলে এক্স মাইনাস, এটা কি হলো, এরকম কেন হলো, এক্স মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস কে স্কোয়ার বিটি, তাই হচ্ছে না, কে জি বিটি স্যার। ইজ ইকুয়াল টু, তাহলে টি প্রাইমের একটা ক্যালকুলেশন যদি আমরা করি 1/kv ইন্টু এক্স, এক্স মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস কে স্কোয়ার ভিটি, দেখা যায়। হ্যাঁ স্যার, লেখা যায়। আচ্ছা, তাহলে এটাকে তুমি আরেকটু রিঅ্যারেঞ্জ করে মানে কমনে উৎপাদক উৎপাদক এই জাতীয় কিছু করে লিখতে পারো, কে ইন্টু টি মাইনাস এক্স বাই ভি ইন্টু 1 - 1/k স্কোয়ার, এরকম একটা টার্ম আমরা বের করতে পারি, তার নাম দাও 8 নম্বর সমীকরণ। এটা হচ্ছে জাস্ট একটা, এরপরে এই বীজগণিতটা করলাম আমরা, কমন নিয়ে ওই উৎপাদকের মতো করে করলাম। আমাদের 5 নম্বর সমীকরণটা যদি কি ছিল, 5 নম্বর সমীকরণটা ছিল ওদের রিলেশনটা বলতে মনে করছে, এই যে রিলেশনটা, এই রিলেশনটাতে এখন আমি এই তোমার এক্স এবং এক্স প্রাইমের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো পুট করি, তার পাশাপাশি এক্স প্রাইম এবং টি প্রাইমের যে দুটো এক্সপ্রেশন আমরা পেয়েছি, এক্স প্রাইমের এক্সপ্রেশন পেয়েছি 6 নম্বরে আর টি প্রাইমের এক্সপ্রেশন পেয়েছি 8 নম্বরে, এই দুটো ভ্যালুকে এইখানে বসে আমরা লিখি যে 5 নং সমীকরণে
5 নং সমীকরণ আমরা এক্স প্রাইম ও টি প্রাইমের মান বসিয়ে পাই। 5 নং সমীকরণে যা ছিল, বাঁদিকে ছিল এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকাল টু, ডান দিকে ছিল ল্যামডা ইন্টু এইবার এই ভ্যালুগুলো আমরা বসাচ্ছি। এখানে আসছে তোমার এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি টি হোল স্কোয়ার মাইনাস, তারপর হচ্ছে তোমার ওই পুরো ভ্যালুটা বসিয়ে দাও, অর্থাৎ সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু টি মাইনাস এক্স বাই বি, যেটা পেলাম এখন, ইন্টু 1 - কে স্কোয়ার এটার ছিল কি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার টি স্কোয়ার জায়গায় সি স্কোয়ার কে স্কোয়ার কমন দিলে টি স্কোয়ার মানে টি প্রাইম স্কোয়ারের জায়গাতে, তাহলে তোমার এটার হচ্ছে বসানোর পরে আমরা পুরোটা হোল স্কোয়ার লিখবো, দিস গল্প বসিয়ে দিলাম। এখন যদি আমরা একটু গুণ টুন করি, একটু সিম্পলিফাই করি, তাহলে ফর্মটা আসবে এরকম। অর আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার, তারপরে আসবে মাইনাস ল্যামডা ল্যামডা কে স্কোয়ার, গুণ করে দিচ্ছি আমি, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স বিটি, তারপরে আসবে প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার, মানে এই জায়গাটা নিয়ে দাও তুমি। তারপরে আসছে প্লাস ল্যামডা, তো সবার সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে ল্যামডা সি স্কোয়ার কে স্কোয়ার। এটা প্লাস হয়েছে কেন, এটা এই দিক থেকে আমি সব বাঁ দিকে নিয়ে আসছি, তো তাই সাইনটা চেঞ্জ হয়ে গেছে। ইন্টু এখানে থাকছে, কিভাবে থাকছে আমার টি স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স টি বাই বি, তারপরে আসছে 1 - 1/k স্কোয়ার, এবং তারপরে আসছে প্লাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং তারপরে থাকছে ইন্টু 1 - 1/k স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। অর্থাৎ তুমি এই লাইনটাকে স্কোয়ার গুলো ভাঙানোর পরে একটু রিঅ্যারেঞ্জ করলে এই লাইনটা পাবে। এটা খাতা কলমে তুমি প্র্যাকটিস করে, তোমার অসুবিধা নেই। এটা একটা অভেদ সমীকরণ, এটা হচ্ছে একটি অভেদ, এটি একটি অভেদ। অতএব কিসের অভেদ? এখানে রয়েছে এক্স এবং টি দুটো চলক আছে, এখানে এক্স এবং টি দুটো চলকের বিভিন্ন ঘাতের মানগুলো যদি আলাদাভাবে শূন্য না হয়, এক্স ও টি এর বিভিন্ন ঘাতের মানগুলি পৃথকভাবে শূন্য হবে। এটা একটা ইনইকুয়ালিটি, এটা ইকুয়েশন আমরা দেখি, কিন্তু বিষয়টা হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থাৎ বাঁদিকের সবগুলি রাশির যে যোগফল আমি লিখেছি, ডান দিকে যা লেখা আছে এরা পরস্পর সমান হবে, তো সেটা একমাত্র সম্ভব যদি চলকগুলির সাথে যে সহগগুলি রয়েছে তাদের মান শূন্য হয়, অন্যথায় এটা শূন্য হওয়া সম্ভব নয়। তবে এই কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, এ ধরনের সমীকরণ সলিউশনের ক্ষেত্রে এই লজিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা একটি অভেদ, এবং এক্ষেত্রে চলকের বিভিন্ন ঘাতের সহগগুলো আলাদাভাবে শূন্য হবে। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ারের সহগগুলিকে শূন্য বিবেচনা করি, যদি হয় তাহলে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ারের সহগ কি কি আছে দেখো, এখানে একটা 1 আছে, তারপরে এখানে রয়েছে ল্যামডা কে স্কোয়ার, তারপরে এখানে রয়েছে এক্স স্কোয়ার, কোথায় আছে আর, এই, তো এটা তো গুণ অবস্থা, তাহলে ল্যামডা সি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার, এই হচ্ছে সহগগুলো।
তাহলে আমি একটু লিখি আলাদাভাবে। 1 - λ k² প্লাস ল্যামডা c² k² / v², কেমন? তার সঙ্গে আছে 1 - 1/k²² হুইচ ইজ ইকুয়াল টু 0। এবং এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 1 - λ² k² প্লাস λ c² / v² ইন্টু k² - 2, কারণ k × 1/k করলে এটা 0 হয়ে যাবে। দেখো তো, এটা ধরে রাখলে অ্যারো সাইন হয়ে যাচ্ছে কেন? রাখান, জি স্যার। এটা রিমুভ করবো কিভাবে? এ তো মহা মুশকিল। টু টু -2 প্লাস 1/k² ইজ ইকুয়াল টু 0। এটা ক্যারেক্টার ইকুয়েশন নাম্বার ধরি, ইকুয়েশন নাম্বার 9। এ পর্যন্ত কারো কোনো অবজেকশন আছে? একইভাবে আরেকটা রয়েছে এক্স টি, একসাথে এক্স টি আছে, এক্স টি এর সহগ শূন্য নিলে, যদি এক্স টি এর সহগ একসাথে শূন্য নিই, তাহলে আমরা পাচ্ছি টুয়াইস λ k² v মাইনাস, না, প্লাস প্লাস ল্যামডা ল্যামডার সাথে যে c² k² আছে, তার সঙ্গে আছে এক্স টি এর সাথে কি আছে, এক্স টি এর সাথে আছে λ c² k², তারপরে আছে তোমার, ও আছে, এর আগে একটা মাইনাস হয়েছে তো, তাহলে -2/v ইন্টু 1 - k², -2/v ইন্টু 1 - 1/k²। Yes, that's equal to 0। এবং এটাকে একটু সিম্পলিফাই করে আসতে হবে। আসার পরে আমরা যে রিলেশনটা পাচ্ছি সেটা হলো, যেহেতু তোমার ল্যামডা এর ভ্যালু, ল্যামডা কিন্তু নন জিরো ধ্রুবক, মাথায় রাখতে হবে, ল্যামডা ইজ নট জিরো, ল্যামডা ইজ এ নন জিরো ধ্রুবক। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে যে টার্মে আসছে, সেটাকে যদি আমি একটু অ্যারেঞ্জ করি, তাহলে আমি পাচ্ছি তোমার টুয়াইস ল্যামডা যদি কমন নিই এখান থেকে, এখানে টুয়াইস ল্যামডা আছে, এখানে ল্যামডা আছে, যদি আমি কমন নিই, কমন নিলে টুয়াইস ল্যামডা ইন্টু সামথিং 0, তাহলে আমি পাচ্ছি, এটা কিন্তু কে, তাহলে আমি পাচ্ছি হলো k² v² -c² k² প্লাস c² ইজ ইকুয়াল টু 0, প্লাস আসেনি, লিখতে হবে যেহেতু টুয়াইস ল্যামডা ইজ নট ইকুয়াল টু 0 বা ল্যামডা ইজ নট ইকুয়াল টু 0, যেটা লিখে তুমি টুয়াইস ল্যামডা কমন আসবে। আর এখান থেকে আমরা পাচ্ছি অর v² - c² স্যার কে স্কোয়ার বি স্কোয়ারের পরে মাইনাস হয়নি যে। প্লাস c² ইজ ইকুয়াল টু 0। এই রিলেশনটা আমরা এখানে পাচ্ছি। এটা হচ্ছে 10 নম্বর সমীকরণ। আরো একটা জিনিস আমাদের নিতে হবে, সেটা হচ্ছে t² সহগ নিতে হবে। t² সহগ যদি আমরা নিই এবং t² সহগ শূন্য ধরে পাই, -c² -λ k² v² প্লাস λ c² k² 0। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে or λ k² ইন্টু v² -c² প্লাস c² ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 10 নম্বর সমীকরণ। এবার দেখো, আমরা যদি
এই দুটো সমীকরণ 10 এবং সমীকরণ নাম্বার 10 এবং সমীকরণ নাম্বার 11 যদি কম্পেয়ার করি, সমীকরণ নাম্বার 10 এবং সমীকরণ নাম্বার 11 কম্পেয়ার করো তো। এই সমীকরণে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, এখানে শুধু আছে একটা ল্যামডা। তাহলে 10 ও 11 তুলনা করে পাই ল্যামডা ইজ ইকুয়াল টু কি? ওয়ান স্যার। ইয়েস। এখন আমরা বলতে পারি যে আমরা এখন সমান লিখতে পারতাম, তখন যেহেতু আমরা টাইম আলাদা ধরেছি, তাহলে নির্বিচারে আমরা ইকুয়াল লিখতে পারি না। এখন আমরা বলতে পারি হ্যাঁ এটা আমরা সমান বলতে পারি, দুই সাইডের রিলেশনটাকে অভেদ আকারে সমান লিখতে পারি। তাহলে ল্যামডা ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, আমরা তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাই ল্যামডা ইকুয়াল টু 1 হলে 10 নাম্বার থেকে 10 বা 11 একই জিনিস দিবে, আমরা পাচ্ছি তোমার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার কমন হয় তাহলে 1/1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সুতরাং কে ইজ ইকুয়াল টু হবে 1/√1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখেছিলাম রিলেশন? এক্স প্রাইম ইকুয়াল টু কি ছিল বলো? কে ইন্টু এক্স মাইনাস বিটি, অর্থাৎ এক্স মাইনাস বিটি ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার হলো এই রিলেশন কিভাবে আসে, বুঝতে পেরেছো? মজা পাওয়া গেল একটু এই পর্যন্ত আসার পরে? স্যার মজা পাওয়া গেছে। এই সমীকরণ তো তোমরা মুখস্থ করেছিলে এতদিন, এখন নিজে হাতে প্রতিপাদন করলে, কেমন লাগছে ফিলিংসটা? স্যার খুব ভালো লাগছে। একইভাবে আমরা যদি বিপরীতটা এখানে মাথায় রাখতে হবে যে ওয়াই এবং জেড এর দিকে কোনো ইয়ে নেই, ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, কিন্তু টি এর ভ্যালুটা আমাকে একটু দেখতে হবে। আমরা একটা সমীকরণ পেয়েছিলাম দেখো 8 নম্বর অঙ্কে, টি প্রাইমের যে ভ্যালুটা পেয়েছিলাম 8 নম্বর সমীকরণ, কে ইন্টু এত ছিল। তো কে ইন্টু এত ওই সমীকরণে তুমি যদি কে এর ভ্যালুটা বসাও, বসিয়ে যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে টি এর ভ্যালুটা আসছে এরকম, সরি টি প্রাইম এর ভ্যালুটা আসছে টি প্রাইম ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি তোমার কি বলে, একটু সিম্পলিফাই করো, ওটা আসবে এরকম কে ইন্টু টি মাইনাস বি এক্স বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টি মাইনাস বি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √1 বি স্কোয়ার বাই সি। একই সাথে বিপরীত যদি হয়, বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন হলে, বিপরীত রূপান্তর যদি বলি আমরা লরেন্সের, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এগুলো আমরা এভাবে লিখতে পারি, জাস্ট চিহ্নটা মাইনাসের জায়গায় প্লাস আর প্রাইমের জায়গায় আনপ্রাইম, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস বি টি প্রাইম ডিভাইডেড বাই √1 স্কোয়ার বাই সি স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইজ ইকুয়াল টু জেড প্রাইম, কিন্তু টি ইজ ইকুয়াল টু হবে তাহলে ওই অনুসারে টি প্রাইম প্লাস বি এক্স প্রাইম বাই সি স্কোয়ার, সরি সরি সরি, হ্যাঁ তাই তো হবে, ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে রূপান্তর ফ্যাক্টর যেটা লরেন্স ফ্যাক্টর হিসেবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ফ্যাক্টরটা কিন্তু উভয় ক্ষেত্রে, অর্থাৎ
লরেন্স রূপান্তর হোক বা ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন হোক, এই ফ্যাক্টরটা কিন্তু সেম, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু। অনেক সময় আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা টার্ম যোগ করি যে বিটা ইজ ইকুয়াল টু, যদি আমরা ভি বাই সি ধরি, তাহলে কে ইজ ইকুয়াল টু লেখা যায় √1 - বিটা স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এখানে নিচে লিখতে পারি √1 - বিটা স্কোয়ার। দ্যাটস ইট। কিন্তু মেন রূপান্তরটা হচ্ছে এটা, এবং এই জিনিসটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবং যেভাবে ক্যালকুলেশনটা করে দিলাম, এবং ক্যালকুলেশন করার সময় যে কথাগুলো এবং কন্ডিশন গুলো বলেছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই কথাগুলো না বললে কিন্তু তুমি এইভাবে লিখতে পারবে না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে তোমার বইয়ে যে যেটা দেওয়া আছে, নোট আকারেই আছে, কিছু কথা বেশি মনে হলে কেটে দিতে পারো। কিন্তু আমার এই ভিডিওটা কেটে দিতে পারো বলতে আমি বলেছি বাদ দিতে পারো তোমার পরীক্ষার খাতায় লেখার জন্য। কিন্তু আমি যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো লেকচারের মধ্যে বলে গেছি, সেই কথাগুলো থাকতে হবে। ঠিক আছে? কারণ যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকে এখানে রাখবো। আর এটা একটা বড় থিওরি ছিল, এরপরে আমি এটার প্রয়োগটা আমি পড়াবো আগামী দিন। তো মজার ব্যাপার হচ্ছে, এটা যদি ভালো করে বুঝতে পারো বা বুঝে বুঝে থাকো, তাহলে আমার পরবর্তীতে এই চ্যাপ্টার শেষ করতে আর বেশি সময় লাগবে না। এমনকি আমার বিশ্বাস যে তোমরা নিজেরাও যদি এখন এই চ্যাপ্টারটা পড়ো, তাহলে দ্বিতীয় অধ্যায় তোমরা ইজিলি নিজেরাই শেষ করতে পারবে। কি শাখান, কেমন লাগলো রূপান্তর? এই যে এটা করলাম, ম্যাথমেটিক্সটা কেমন লাগলো, বুঝতে পেরেছো সবাই? আহ, স্যার খুবই সুন্দরভাবে বুঝতে পারছি স্যার। স্যার এবং স্যার খুবই ভালো লাগছে স্যার আসলে পড়ে স্যার। আসলে স্যার একটা জিনিস বুঝতে স্যার ভালো লাগে স্যার। তো স্যার এখানে স্যার 100 মানে যতটুকু বুঝাইছেন স্যার, ইনশাল্লাহ স্যার সবটুকুই স্যার বুঝতে পারছি, কোনো ঝামেলা হয় নাই স্যার। আমি এই জন্য খুব স্লোলি পড়িয়েছি, খেয়াল করেছো? কারণ থটস গুলো অনেক ক্রিটিক্যাল তো। তো ইমপ্লান্টেশনটা যদি প্রপারলি না হয় তাহলে তো হবে না। তো আমি কষ্টও করব, তোমার আউটপুট জিরো হবে, তাহলে এ ধরনের কাজ করে তো লাভ নেই। জাহিদ, মেহেদি, শ্রাবণী। এই আর এইভাবে বুঝতে পারলে আনন্দ লাগে। তাহলে এই যে বুঝতে পেরেছো, এটাই তোমার যোগ্যতা, এবং এটাই প্রমাণ করে যে পৃথিবীর অন্যান্য আর মানুষের দ্বারা যা করা সম্ভব, তোমার দ্বারাও সেটা করা সম্ভব। এই হচ্ছে, এটাই সত্য এবং এটাই বাস্তবতা। এই আত্মোপলব্ধি নিজের মধ্যে আসতে হবে, তাহলেই তুমি মানে নতুনের সন্ধানে নিজেকে আত্মপ্রত্যয়ী মনে করতে পারবে। আর সারাক্ষণ যদি হতাশার জায়গাতে থাকো, সারাক্ষণ যদি ফ্রাস্ট্রেশনের জায়গাতে থাকো, সারাক্ষণ যদি আত্মবিশ্বাসহীনতায় ভোগো, তাহলে মগজের মধ্যে যা কিছু ছিল সেটা বর্ধিত হওয়া তো দূরের কথা, সেটা আস্তে আস্তে অবক্ষয় হতে থাকবে। এই জন্য সবাইকে বলি, আত্মবিশ্বাস অটুট থাকবে। মনে রেখো, তুমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ। অর্থাৎ তোমার দ্বারা পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ একসেপ্ট করা একদম হামেশা সম্ভব। শুধুমাত্র সঠিক পদ্ধতিতে আগাতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। রাখছি তাহলে আজকের মতো, সবাই ভালো থেকো। আর আমার একটা কথা ছিল, বলো। আমাদের আমাদের কি গ্যালিলিও রূপান্তরটা পড়ানো হয়েছিল? হ্যাঁ, ওটা প্রথম চ্যাপ্টারে আলোচনার সময় তো আলোচনা করেছিলাম। ওটাকে ভুলে কি যখন করছিল, আমি কোর্স পরীক্ষার সময় আমি ওই একটা ক্লাস মিস করছিলাম, তো তো ওইটা মনে হয় আপলোড দেওয়া পড়েনি আমি তাহলে ওই ক্লাস। আমি আমি তো এখনো কোনো ক্লাস প্রাইভেট করিনি বাবা, দেখো তো। হ্যাঁ, যদি আপলোড না হয়ে থাকে সেটা একটা হতে পারে, সেটা একটা কারণ হতে পারে। আমি দেখবো। আমি আজকে না, আমি বুধবার পর্যন্ত প্রচন্ড ঝামেলায় আছি। সেটার কারণটা তোমাদেরকে বলেছি। এর মাঝখানেও আমি চেষ্টা করছি তোমাদের ক্লাসটা যাতে মিস না হয়। তবে আগামী সপ্তাহ থেকে আমি ফ্রি হয়ে যাবো একদম, আশা করছি। আর কোনো পেন্ডিং ঠিক আছে থাকবে স্যার, না। ঠিক আছে। স্যার বইয়ের পিডিএফটা একটু দিয়ে দিন স্যার। আচ্ছা, ঠিক আছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, কেমন?